আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার থেকে ইউনিট 1 এডুকেশন অ্যান্ড লাইফ এই ইউনিটের লেসন 3 চিলড্রেন ইন স্কুল বিদ্যালয়ে শিশুরা এই লেসনটি থেকে প্রথম পার্টে পড়ানো হয়েছে দ্য নিউ স্কুল এবং সেকেন্ড পার্টে পড়ানো হয়েছে দ্য হেডমাস্টার সেকশনটি আজকের থার্ড পার্ট অর্থাৎ শেষ পর্বের ক্লাসে পড়ানো হবে স্ট্র্যাটেজিস অফ রাইটিং এ প্যারাগ্রাফ একাডেমিক প্যারাগ্রাফ লেখার কৌশল। ডিয়ার লার্নার্স, আজকের লেসনটিতে প্যারাগ্রাফ লেখার কৌশলগুলো বিস্তারিত ডিসকাস করা হয়েছে। যেমন আজকে যে বিষয়টি ডিসকাস করব একাডেমিক প্যারাগ্রাফ স্ট্রাকচার অর্থাৎ শিক্ষা বিষয়ে একাডেমিক মানে শিক্ষা বিষয়ক আর প্যারাগ্রাফ স্ট্রাকচার মানে প্যারাগ্রাফের গঠন বা কাঠামো স্টেপ বাই স্টেপ গাইড ধাপে ধাপে দিক নির্দেশনা অ্যান্ড এক্সাম্পলস এবং উদাহরণ এই বিষয়টি প্যারাগ্রাফ লেখার স্ট্রাকচার এবং স্টেপ বাই স্টেপ গাইড এটি মূলত লিখেছেন সোনা ম্যাককমস একজন রাইটার এবং এটি প্রকাশিত হয়েছে অর্থাৎ পাবলিশড মানে প্রকাশিত হয়েছে অন অক্টোবর 25 2022 এটি প্রথম প্রকাশিত হয়েছে এই লেখাটি কোনটি প্যারাগ্রাফ লেখার স্ট্রাকচার এবং স্টেপ বাই স্টেপ দিক নির্দেশনা এবং উদাহরণ এটি মূলত লিখেছেন সোনা ম্যাককমস এবং এটি প্রথম প্রকাশিত হয়েছে অক্টোবরের 25 তারিখ 2022 সালে এবং এটি সংশোধিত অর্থাৎ রিভাইজড হয়েছে অন মার্চ 27th 2023 2023 সালের 27 মার্চে এটি লেখাটি রিভাইজ করা হয়েছে। ডিয়ার লার্নার্স, একাডেমিক প্যারাগ্রাফ অর্থাৎ শিক্ষা বিষয়ক অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লেখার 6টি স্টেপ বা কৌশল বা ধাপ বিস্তারিত আজকের ক্লাসে ডিসকাস করা হবে যেটি মূলত ইউনিট 1 এর লেসন 3 তে ডিসকাস করা হয়েছে। এটি মূলত একটি স্ক্রিবার নামক একটি ওয়েবসাইটের থেকে নেওয়া হয়েছে লেখাটি এবং এই লেখাটি লিখেছেন সোনা ম্যাককমস যেটি আজ লেসন 3 তে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিয়ার লার্নার্স, বিস্তারিতভাবে প্যারাগ্রাফ লেখার 6টি স্টেপ এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। যেমন এই প্যারাগ্রাফ লেখার স্ট্রাকচার বা স্টেপ গুলোতে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে যেমন প্রথমেই যেভাবে শুরু হয়েছে এভরি পিচ অফ একাডেমিক রাইটিং। পিচ অফ একাডেমিক রাইটিং মানে হচ্ছে আর্টিকেল এসে পেপার অর্থাৎ প্রবন্ধ বা নিবন্ধ। এখানে বলতে চাচ্ছে এভরি পিচ অফ একাডেমিক রাইটিং প্রত্যেকটি প্রবন্ধ নিবন্ধ বা এসে ইজ স্ট্রাকচার্ড গঠিত হয় বাই প্যারাগ্রাফস অর্থাৎ একটি বড় আর্টিকেল এসে বা নিবন্ধ প্রবন্ধ যাই হোক যেগুলোতে অনেকগুলো প্যারাগ্রাফ থাকে অর্থাৎ প্যারাগ্রাফের মাধ্যমে এই নিবন্ধ প্রবন্ধটি প্রত্যেকটি নিবন্ধ প্রবন্ধ গঠন করা হয় প্রত্যেকটি নিবন্ধ প্রবন্ধতে একাধিক প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ থাকে অ্যান্ড হেডিংস এবং টাইটেল বা শিরোনাম থাকে যে কোনো এসে আর্টিকেল পেপার প্রবন্ধ নিবন্ধ এমনকি উপন্যাস যে কোনো বড় লেখার অনেকগুলো প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ থাকে এবং শিরোনাম বা হেডিংস থাকে যেহেতু যে কোনো ধরনের একাডেমিক লেখায় প্যারাগ্রাফ থাকে অনেকগুলো তাহলে একটি প্যারাগ্রাফ লেখার স্টেপ ধাপ বা কাঠামো বা স্ট্রাকচার জানলেই যে কোনো ধরনের প্যারাগ্রাফ লেখা যাবে যেমন এখানে বলতে চাচ্ছে দ্য নাম্বার মানে সংখ্যা নাম্বার মানে পরিমাণ বা সংখ্যা লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য পরিসর লেন্থ মানে দৈর্ঘ্য পরিসর অ্যান্ড অর্ডার মানে ক্রম বা সাজানোর পদ্ধতি কোন ক্রমে সাজানো হয়েছে কোনটি আগে কোনটি পরে সাজানো হয়েছে এটিকে ক্রম বলা হয় তাহলে বলা হচ্ছে যে দ্য নাম্বার লেন্থ
সংখ্যা, দৈর্ঘ্য এন্ড অর্ডার এবং সাজানোর ক্রমপদ্ধতি অফ ইউর প্যারাগ্রাফস, তোমার অনুচ্ছেদের ডিপেন্ড অন, নির্ভর করবে হোয়াট ইউ আর রাইটিং, তুমি কি লিখছো সেটির উপর নির্ভর করবে প্যারাগ্রাফটির দৈর্ঘ্য বা এটার পরিমাণ অথবা এটার ক্রম। বাট কিন্তু ইচ প্যারাগ্রাফ, কিন্তু প্রত্যেকটি অনুচ্ছেদ মাস্ট বি, অবশ্যই হতে হবে, অর্থাৎ প্রত্যেকটি অনুচ্ছেদের কি বৈশিষ্ট্য থাকবে, বৈশিষ্ট্যগুলো এখানে বলবে। অনুচ্ছেদ মানে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটির সংখ্যা অনেকগুলো সংখ্যায় হতে পারে। এটির দৈর্ঘ্য বা এটির আকার কতটুকু হবে, আমি কি লিখছি সেটির উপর নির্ভর করে। এবং অর্ডার বা প্যারাগ্রাফগুলোর ক্রম কিভাবে সাজানো হবে সেটি নির্ভর করবে। উইল ডিপেন্ড অন হোয়াট ইউ আর রাইটিং, তুমি কি লিখছো সেটির উপর নির্ভর করে প্যারাগ্রাফের সংখ্যা কত হবে, দৈর্ঘ্য কত হবে, ক্রম কিভাবে সাজাবে নির্ভর করবে। বাট কিন্তু ইচ প্যারাগ্রাফ, কিন্তু প্রত্যেকটি প্যারাগ্রাফ মাস্ট বি, প্রত্যেকটি প্যারাগ্রাফই থাকতে হবে, প্রত্যেকটি প্যারাগ্রাফের বৈশিষ্ট্য হবে ইউনিফাইড হতে হবে। ইউনিফাইড, কোহেরেন্ট এবং রেলিভেন্ট হতে হবে। প্যারাগ্রাফের এই তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। ইউনিফাইড মানে হচ্ছে, এখানে বলছে ইউনিফাইড মানে একক বিষয় ভিত্তিক বা অভিন্ন, অর্থাৎ প্যারাগ্রাফটি একটি বিষয়ের উপরে হবে। যেমন এখানে বলছে অল দ্য সেন্টেন্সেস, প্যারাগ্রাফে যতগুলো সেন্টেন্স থাকবে সবগুলো সেন্টেন্স কি হবে, রিলেট টু মানে কানেক্ট উইথ, রিলেট টু মানে কানেক্ট উইথ, সংযুক্ত থাকবে, কানেক্ট টু ওয়ান সেন্ট্রাল পয়েন্ট অর আইডিয়া। সেন্ট্রাল পয়েন্ট অর আইডিয়া মানে মূল ধারণা বা মূল বিষয়, একটি মূল বিষয় বা ধারণার সাথে এটি সংযুক্ত থাকবে, অর্থাৎ প্যারাগ্রাফের মূল বিষয় থাকবে একটি, এবং অল দ্য সেন্টেন্সেস রিলেট টু ওয়ান সেন্ট্রাল পয়েন্ট অর আইডিয়া, এবং সবগুলো সেন্টেন্স যুক্ত থাকবে একটি মূল বিষয়ের সাথে। এটি হচ্ছে প্যারাগ্রাফের একটি বৈশিষ্ট্য। প্যারাগ্রাফ একটি বিষয়ের উপর আলোচনা হবে, একটি বিষয়ে প্যারাগ্রাফ লিখতে গিয়ে অন্য বিষয় সম্পর্কে বলা যাবে না। আর কোহেরেন্ট মানে হচ্ছে লজিক্যাল, সঙ্গতিপূর্ণ, যুক্তিসঙ্গত, অর্থাৎ the sentences are, অর্থাৎ সবগুলো সেন্টেন্স লজিক্যালি অর্গানাইজড, মানে এগুলো হতে হবে সিকোয়েন্সড, অর্থাৎ অর্ডার্ড বা ক্রমে সাজানো বা ক্রমবদ্ধ, অর্থাৎ এগুলো যেটির যে সেন্টেন্সের পরে অন্য যে সেন্টেন্সটি হবে ঠিক সেই সেন্টেন্সটি লিখতে হবে। লজিক্যালি অর্গানাইজড অর্থাৎ ক্রমবদ্ধভাবে সাজানো থাকতে হবে। অ্যান্ড ক্লিয়ারলি কানেক্টেড, এবং সেন্টেন্সগুলো স্পষ্টভাবে একটির সঙ্গে একটি যুক্ত থাকতে হবে, যাতে এটি বিচ্ছিন্ন না মনে হয়। একটি সেন্টেন্স থেকে অন্য একটি সেন্টেন্স যাতে বিচ্ছিন্ন না হয়, অর্থাৎ সঙ্গতিপূর্ণ, যুক্তিসঙ্গত ভাবে এটি কানেক্টেড থাকতে হবে। এই বৈশিষ্ট্যকে বলা হয় কোহেরেন্ট। এবং থার্ড বৈশিষ্ট্যটি হচ্ছে রেলিভেন্ট। রেলিভেন্ট মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, প্রাসঙ্গিক বা উপযুক্ত, অর্থাৎ প্যারাগ্রাফটি যে বিষয়ে লেখা হবে সে বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক হতে হবে। দ্য প্যারাগ্রাফ সাপোর্টস, অর্থাৎ প্যারাগ্রাফটি সবসময় সমর্থন করতে হবে দ্য ওভারঅল থিম। ওভারঅল থিম মানে মেইন টপিক বা মূল বিষয়কে। প্যারাগ্রাফটি, একটি প্রবন্ধে অনেকগুলো প্যারাগ্রাফ থাকতে পারে, তবে প্রবন্ধের মূল বিষয়টিকে সবসময় সমর্থন দিবে সবগুলো সেন্টেন্স। অ্যান্ড পারপাস অফ দ্য পেপার, পেপার মানে প্রবন্ধ, প্রবন্ধের যে উদ্দেশ্য এটিকে সবসময় সমর্থন দিয়ে প্যারাগ্রাফটি লিখতে হবে। ডিয়ার লার্নার্স, তাহলে একটি প্যারাগ্রাফের এই তিনটি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। ইউনিফাইড অর্থাৎ বিষয় একটি হতে হবে, একটি বিষয়কে ব্যাখ্যা করবে অনেকগুলো সেন্টেন্সে। আর কোহেরেন্ট মানে সেন্টেন্সগুলো যুক্তিসঙ্গতভাবে একটির সঙ্গে অন্যটি কানেক্টেড থাকতে হবে। আর রেলিভেন্ট মানে যে বিষয়ে প্রবন্ধটি লেখা হবে বা যে উদ্দেশ্যে লেখা হবে সবগুলো সেন্টেন্স এই উদ্দেশ্যটিকে সবসময় বা ওভারঅল থিম বা
মূল যে মেইন টপিক অর্থাৎ মূল বিষয়টিকে সবসময় সমর্থন করবে এবং সাপোর্ট দিবে। মূল বিষয়ের বাইরে বা অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না। এটি হচ্ছে প্যারাগ্রাফের বৈশিষ্ট্য। লেটস হ্যাভ এ লুক এট দ্য স্টেপস। লেটস হ্যাভ এ লুক এট দ্য স্টেপস অর্থাৎ ধাপগুলো দেখা যাক টু রাইট এ গুড প্যারাগ্রাফ। একটি ভালো প্যারাগ্রাফ লেখার ধাপগুলো লক্ষ্য করা যাক। প্যারাগ্রাফ কোন কোন ধাপ ফলো করে লেখা হয়। যেমন এখানে ৬টি স্টেপ বর্ণনা করা হবে যে স্টেপগুলো ফলো করে প্যারাগ্রাফ লেখা হয়। যেমন স্টেপ ওয়ান হচ্ছে আইডেন্টিফাই দ্য প্যারাগ্রাফস পারপাস অর্থাৎ প্যারাগ্রাফের উদ্দেশ্য নির্ধারণ করতে হবে প্রথমে। এটি হচ্ছে প্রথম স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে প্যারাগ্রাফটি আমি কোন উদ্দেশ্যে লিখব সে উদ্দেশ্যটি প্রথমেই আইডেন্টিফাই করতে হবে, শনাক্ত বা নির্ধারণ করতে হবে। উদ্দেশ্য নির্ধারণ করে প্রথমে ইউ নিড টু নো তোমাকে প্রথমে জানতে হবে দ্য সেন্ট্রাল আইডিয়া প্রধান বিষয় সম্পর্কে দ্যাট উইল অর্গানাইজ মানে হচ্ছে অ্যারেঞ্জ বা সাজানো। প্রধান বিষয়টি ইউ নিড টু নো দ্য সেন্ট্রাল আইডিয়া। প্রথমে তোমাকে মূল বিষয়টি জানতে হবে। দ্যাট উইল অর্গানাইজ যেটি কি করবে অ্যারেঞ্জ করবে বা সাজাবে দিস প্যারাগ্রাফ তোমার প্যারাগ্রাফটির মূল বিষয়টি সম্পর্কে জেনে নিতে হবে, যেটি কি করবে তোমার প্যারাগ্রাফটিকে অর্গানাইজ করবে, অ্যারেঞ্জ করবে, সাজাবে মূল বিষয়টি। ইউ ক্যান স্টার্ট বাই ড্রাফটিং এ সেন্টেন্স। প্যারাগ্রাফটি তুমি লেখা শুরু করতে পারো বাই ড্রাফটিং এ সেন্টেন্স মানে একটি সেন্টেন্স বা একটি বাক্যের খসড়া তৈরি করে। অর্থাৎ একটি বাক্য দিয়ে তুমি প্যারাগ্রাফটি লেখা শুরু করতে পারো। দ্যাট সামস আপ মানে সামারাইজেস বা সংক্ষেপ করে প্রকাশ করে। তাহলে দ্যাট সামস আপ যেটি কি করবে সংক্ষেপ করে প্রকাশ করবে সেন্টেন্সটি। একটি সেন্টেন্স দিয়ে শুরু করবে অর্থাৎ ইউ ক্যান স্টার্ট তুমি শুরু করতে পারো বাই ড্রাফটিং এ সেন্টেন্স একটি সেন্টেন্সের মাধ্যমে। দ্যাট সামস আপ যেটি কি করবে সংক্ষেপ করবে ইউর মেইন পয়েন্ট তোমার প্রধান বিষয়কে এটি সামস আপ সামারাইজেস করবে। যে বিষয়ে লিখবে সে সবটুকু বিষয় একটি সেন্টেন্স কি করবে সামারাইজ করবে, সামস আপ করবে অর্থাৎ সংক্ষেপে এই সেন্টেন্সটি তোমার মেইন পয়েন্ট তোমার মূল বিষয়টি কি করবে এটি সংক্ষেপে বর্ণনা করবে একটি মাত্র সেন্টেন্স। অ্যান্ড introduces the paragraph's focus. Introduces paragraph's focus মানে প্যারাগ্রাফের মূল বিষয় প্রকাশ করবে। অর্থাৎ যে সেন্টেন্সটির মাধ্যমে শুরু করবে প্যারাগ্রাফটি লেখা সেটি কি করবে সংক্ষেপে সামস আপ করবে তোমার মূল বিষয়টিকে, মেইন পয়েন্টটিকে। and introduces the paragraph's focus এবং প্যারাগ্রাফের মূল বিষয়টি কি করবে এটি প্রকাশ করবে, ইন্ট্রোডিউস করবে বা পরিচিত করবে। একটি মাত্র সেন্টেন্স সংক্ষেপ করবে এবং প্যারাগ্রাফের মূল বিষয়টি প্যারাগ্রাফের ফোকাস বা মূল বিষয়টি এই সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ হবে। দিস ইজ অফেন কল্ড এ টপিক সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে বলা হয়ে থাকে টপিক সেন্টেন্স বা মূল বিষয় প্রকাশক সেন্টেন্স। যেই সেন্টেন্সটি প্রথমে লিখবে এই সেন্টেন্সটিকে বলা হয় টপিক সেন্টেন্স। এই সেন্টেন্সটি তোমার মূল বিষয়টিকে সংক্ষেপে বর্ণনা করবে এবং তোমার বলার উদ্দেশ্যটি কি করবে ইন্ট্রোডিউস করবে বা প্রকাশ করবে প্রথম সেন্টেন্সটি। এটিকে বলা হয় টপিক সেন্টেন্স। এটি হচ্ছে স্টেপ ফার্স্ট স্টেপে আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন ইট শুড বি স্পেসিফিক ইনাফ। অর্থাৎ যে সেন্টেন্সটি দিয়ে প্যারাগ্রাফটি শুরু করবে ইট শুড বি স্পেসিফিক ইনাফ। স্পেসিফিক মানে ইনাফ মানে যথেষ্ট নির্দিষ্ট। অর্থাৎ একটি সুনির্দিষ্ট বিষয়
সম্পর্কে তুমি বর্ণনা করবে। এই সেন্টেন্সটির মাধ্যমে সুনির্দিষ্ট বিষয়টি কি হবে, প্রকাশ হবে। সেন্টেন্সটি হতে হবে স্পেসিফিক, সুনির্দিষ্ট। টু কাভার ইন এ সিঙ্গেল প্যারাগ্রাফ, সুনির্দিষ্ট হতে হবে, যেটি কি টু কাভার, যেটি অন্তর্ভুক্ত হবে ইন এ সিঙ্গেল প্যারাগ্রাফ, একক অনুচ্ছেদের লেখা। অর্থাৎ একটি একটি প্রবন্ধে উপন্যাসে বা বড় লেখায় অনেক প্যারাগ্রাফ থাকতে পারে, কিন্তু প্যারাগ্রাফের যে টপিক সেন্টেন্সটি এটি হতে হবে সুনির্দিষ্ট, স্পেসিফিক। টু কাভার ইন এ সিঙ্গেল প্যারাগ্রাফ, টু কাভার মানে যাতে অন্তর্ভুক্ত হতে পারে ইন এ সিঙ্গেল প্যারাগ্রাফ, একটি একক অনুচ্ছেদে যাতে এটি অন্তর্ভুক্ত হতে পারে। অর্থাৎ টপিক সেন্টেন্সটি এমন সুনির্দিষ্ট হবে যাতে একাধিক প্যারাগ্রাফের প্রয়োজন না হয়, একটি সিঙ্গেল প্যারাগ্রাফে এটি অন্তর্ভুক্ত হতে পারে বিষয়টি। বাট, কিন্তু জেনারেল ইনাফ, কিন্তু এটি আবার একটি বড় ধারণাও প্রকাশ করবে। যে সেন্টেন্সটি সুনির্দিষ্ট হবে, বিষয়টি সুনির্দিষ্ট করবে, কিন্তু এটির মধ্যে একটি বড় ধারণা থাকবে, জেনারেল বা সাধারণ ধারণা যথেষ্ট পরিমাণে থাকবে, দ্যাট যাতে ইউ ক্যান ডেভেলপ ইট, যাতে তুমি এটি কি করতে পারো, ডেভেলপ ইট মানে তুমি এটিকে বিস্তৃত করতে পারো, ওভার ওভার সেভারেল মোর সেন্টেন্সেস। অর্থাৎ ওভার সেভারেল মোর সেন্টেন্সেস মানে আরো কয়েকটি বাক্যের মাধ্যমে। অর্থাৎ তুমি যে টপিক সেন্টেন্সটি লিখবে এটি হবে সুনির্দিষ্ট, একটি সিঙ্গেল প্যারাগ্রাফে যাতে অন্তর্ভুক্ত হয়, এবং এটি আবার এমন একটি বড় বা জেনারেল ধারণা প্রকাশ করবে, যেটি ইউ ক্যান ডেভেলপ ইট, যাতে ইউ ক্যান ডেভেলপ ইট তুমি এটিকে কি করতে পারো, আরেকটু বিকশিত করতে পারো, ওভার অল ওভার সেভারেল মোর সেন্টেন্সেস, আরো কিছু বাক্যের মাধ্যমে এই আইডিয়াটিকে অর্থাৎ টপিক সেন্টেন্সটিকে আরো তুমি বিকশিত করতে পারো। এটির মধ্যে এমন বড় ধারণা বা জেনারেল আইডিয়া থাকতে হবে। যেমন এখানে একটি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স লেখা হয়েছে, এখানে প্যারাগ্রাফ টপিক সেন্টেন্সের বৈশিষ্ট্যটি এই টপিক সেন্টেন্সে আছে, এটি লক্ষ্য করলেই বোঝা যাবে। যেমন প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটি হচ্ছে ব্রেইল সিস্টেম। ব্রেইল সিস্টেম মানে দৃষ্টিহীনদের লেখাপড়ার পদ্ধতি। ব্রেইল সিস্টেম, ব্রেইল সিস্টেম সম্পর্কে প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটি এখানে লেখা হয়েছে। এখানে কি কি বৈশিষ্ট্য আছে দেখি। যদিও দ্য ব্রেইল সিস্টেম, অন্ধ বা দৃষ্টিহীনদের লেখাপড়ার পদ্ধতি গেইনড, অর্জন করে, ইমিডিয়েট পপুলারিটি, তাৎক্ষণিক জনপ্রিয়তা, উইথ দ্য ব্লাইন্ড স্টুডেন্টস, অন্ধ ছাত্রদের মধ্যে, অ্যাট দ্য ইনস্টিটিউট ইন প্যারিস, ফ্রান্সের প্যারিসের প্রতিষ্ঠানে যদিও এটি তাৎক্ষণিকভাবে জনপ্রিয়তা লাভ করে অন্ধ ব্যক্তিদের মধ্যে বা দৃষ্টিহীনদের মধ্যে, ইট হ্যাড টু গেইন, এটিকে অর্জন করতে হয়েছিল, অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা, অ্যামাং দ্য সাইটেড পিপল, অ্যামাং দ্য সাইটেড, সাইটেড মানে হচ্ছে চক্ষুষ্মান বা দৃষ্টিসম্পন্ন ব্যক্তি, ইট হ্যাড টু গেইন অ্যাকসেপ্টেন্স, এটিকে গ্রহণযোগ্যতা অর্জন করতে হয়েছে, অ্যামাং দ্য সাইটেড, দৃষ্টি সম্পন্নদের মাঝে, বিফোর ইটস অ্যাডাপশন থ্রু আউট ফ্রান্স। অ্যাডাপশন মানে হচ্ছে অ্যাকসেপ্টেন্স, গ্রহণ ও প্রয়োগ অর্থাৎ গ্রহণযোগ্যতা। বিফোর ইটস অ্যাডাপশন, এটি গ্রহণযোগ্যতার পূর্বে, থ্রু আউট ফ্রান্স, ফ্রান্স জুড়ে। অর্থাৎ সমগ্র ফ্রান্স জুড়ে এই ব্রেল সিস্টেমের গ্রহণযোগ্যতার পূর্বে এটি এটি ইট হ্যাড টু গেইন অ্যাকসেপ্টেন্স, এটিকে গ্রহণযোগ্যতা অর্জন করতে হয়েছে অ্যামাং সাইটেড অর্থাৎ দৃষ্টি সম্পন্নদের মধ্যে। অর্থাৎ ব্রেল সিস্টেম, অন্ধ ব্যক্তিদের লেখাপড়ার যে পদ্ধতি, এটি ফ্রান্সের প্যারিসের ইনস্টিটিউটে অন্ধদের মধ্যে এটি জনপ্রিয়তা তাৎক্ষণিকভাবে পায়, কিন্তু যারা দৃষ্টি সম্পন্ন তাদের মধ্যে এটি গ্রহণযোগ্যতা পেতে
কষ্ট করতে হয়েছে এটি ইট হ্যাড টু গেইন অ্যাকসেপ্টেন্স অর্থাৎ এটি অর্জন করতে হয়েছে এটি খুব দ্রুত গ্রহণযোগ্যতা পায়নি কখন পায়নি বিফোর ইটস অ্যাডাপশন থ্রু আউট ফ্রান্স অর্থাৎ সমগ্র ফ্রান্সে এটি গ্রহণযোগ্যতার পূর্বে এর আগে দৃষ্টিসম্পন্নদের দৃষ্টিসম্পন্নদের মধ্যে এটি গ্রহণযোগ্যতা পেতে অনেক কষ্ট করতে হয়েছে দিস দিস টপিক সেন্টেন্স এই টপিক সেন্টেন্সের বৈশিষ্ট্য এটি হচ্ছে টপিক সেন্টেন্স অর্থাৎ ব্রেইল সিস্টেম যারা দৃষ্টি সম্পন্ন বা চক্ষুষ্মান তাদের মধ্যে এটি গ্রহণযোগ্যতা পেতে কি কষ্ট করতে হয়েছে বা কি সময় লেগেছে এটি মূলত বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই টপিক সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো কি কি দেখব যেমন ট্রানজিশন ফ্রম দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ এটি একটি এটি একটি বড় প্রবন্ধের একটি প্যারাগ্রাফ যে প্রবন্ধে অনেকগুলো প্যারাগ্রাফ আছে এমন একটি প্যারাগ্রাফের উদাহরণ এখানে দেওয়া হয়েছে বলা হচ্ছে ট্রানজিশন ফ্রম দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ ট্রানজিশন মানে হচ্ছে সংযোগ বা সংযোগকারী শব্দ অর্থাৎ রূপান্তর ট্রানজিশন ফ্রম দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ এটি পূর্ববর্তী কোনো প্যারাগ্রাফের সঙ্গে এটি কি হয়েছে সংযোগ হয়েছে হুইচ ডিসকাসড দ্য ইনভেনশন অফ ব্রেল যে পূর্ববর্তী প্যারাগ্রাফে ডিসকাস করা হয়েছে ইনভেনশন অফ ব্রেল ব্রেল বা অন্ধদের পড়ালেখার পদ্ধতির নাম হচ্ছে ব্রেল অর্থাৎ আবিষ্কার সম্পর্কে পূর্ববর্তী প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে আর এখন যে প্যারাগ্রাফটি শুরু হয়েছে এখানে একটি ট্রানজিশনাল ওয়ার্ড ব্যবহার করা হয়েছে অলদু যদিও এটির মাধ্যমে অন্য একটি প্যারাগ্রাফ থেকে এটি এসেছে অন্য একটি প্যারাগ্রাফের সংযোগ আছে এটি এখানে বলা হয়েছে ক্লিয়ারলি আইডেন্টিফাইস দিস প্যারাগ্রাফস ফোকাস এই সেন্টেন্সটির মাধ্যমে ক্লিয়ারলি আইডেন্টিফাইস সুস্পষ্টভাবে নির্ধারিত হয় দিস প্যারাগ্রাফস ফোকাস এই প্যারাগ্রাফের লক্ষ্য বা উদ্দেশ্য বা মূল বিষয় কি এটি সুস্পষ্টভাবে প্রকাশ হয়েছে কিভাবে প্রকাশ হয়েছে এখানে দৃষ্টি সম্পন্নদের মধ্যে ব্রেল সিস্টেমের গ্রহণযোগ্যতা পেতে অনেক সময় লেগেছে বা এটি অর্জন করতে কষ্ট করতে হয়েছে এই বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে এই কারণে বলা হয়েছে ক্লিয়ারলি আইডেন্টিফাইজ দ্য প্যারাগ্রাফস ফোকাস প্যারাগ্রাফের মূল লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারিত হয়েছে দ্য অ্যাকসেপ্টেন্স অফ ব্রেল বাই সাইটেড পিপল অর্থাৎ দৃষ্টিসম্পন্ন মানুষের মধ্যে ব্রেইলের গ্রহণযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে এই টপিক সেন্টেন্সে এটি স্পষ্ট অর্থাৎ এটি সুনির্দিষ্ট এটি এখানে বলা হয়েছে রিলেটস টু দ্য পেপারস ওভারঅল থেসিস পেপারস ওভারঅল থেসিস মানে প্রবন্ধের মূল ধারণা বা মূল বক্তব্য পেপার অর্থ এখানে প্রবন্ধ ওভারঅল থেসিস মূল বক্তব্য অর্থাৎ এই টপিক সেন্টেন্সটি রিলেটস টু সংযুক্ত দ্য পেপারস ওভারঅল থেসিস অর্থাৎ প্রবন্ধের মূল বক্তব্যের সঙ্গে এটি সংযুক্ত মূল বক্তব্য হচ্ছে ব্রেইল সিস্টেমের সঙ্গে প্যারাগ্রাফটি এটি কি রিলেটস টু কানেক্টেড বা সংযুক্ত এবং এই প্যারাগ্রাফের যে টপিক সেন্টেন্সটি লিভস স্পেস মানে স্থান রাখে বা সুযোগ রাখে ফর এভিডেন্স প্রমাণ বা তথ্যের জন্য অ্যান্ড অ্যানালাইসিস এবং বিশ্লেষণের জন্য অর্থাৎ টপিক সেন্টেন্সটি সুনির্দিষ্টভাবে এটির ফোকাস কি বা লক্ষ্য কি প্রকাশ করেছে এবং প্রবন্ধের মূল বিষয়ের সঙ্গে রিলেটস সম্পর্কযুক্ত এবং এই টপিক সেন্টেন্সে লিভস স্পেস সুযোগ আছে বা স্থান আছে ফর এভিডেন্স প্রমাণ লেখার অ্যান্ড অ্যানালাইসিস এবং বিশ্লেষণ করার অর্থাৎ টপিক সেন্টেন্সটি এমনভাবে বলা হয়েছে পরবর্তীতে এটির যে অর্থাৎ ব্রেইল সিস্টেম দৃষ্টি সম্পন্নদের মধ্যে গ্রহণযোগ্যতার বিষয়ে এটির এটির এভিডেন্স প্রমাণ ব্যাখ্যা করার সুযোগ আছে এই সেন্টেন্সটি এমনভাবে লেখা হয়েছে
যে এভিডেন্স দেওয়ার সুযোগ আছে এবং এটি বিশ্লেষণ করারও সুযোগ আছে। অর্থাৎ টপিক সেন্টেন্সটি সুনির্দিষ্ট বিষয় প্রকাশ করবে এবং এখানে এটি এমন আইডিয়া প্রকাশ করবে, পরবর্তীতে এটির আইডিয়াটির যাতে এভিডেন্স, প্রমাণ এবং অ্যানালাইসিস বিশ্লেষণ করা যায়, সেন্টেন্সটি এমনভাবেই লেখা হবে যাতে এটি সম্পর্কে আরো প্রমাণ দেওয়া যায় বা বিশ্লেষণ করা যায়। স্টেপ 2, টপিক সেন্টেন্সটি বৈশিষ্ট্যটি কি হবে? স্টেপ 1-এ বলা হয়েছে যেটি দিয়ে প্যারাগ্রাফটি শুরু হবে। আর স্টেপ 2-তে কি বলা হয়েছে? শো হোয়াই দ্য প্যারাগ্রাফ ইজ রেলিভেন্ট। স্টেপ 2-তে দেখাতে হবে প্যারাগ্রাফটি কেন গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক বা তা প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা প্রথম টপিক সেন্টেন্সে বলেছি যে ব্রেইল সিস্টেমটি দৃষ্টিসম্পন্নদের মধ্যে এটি গ্রহণযোগ্যতা পেতে অনেক সময় লেগেছিল। এটি কি করতে হবে? কারণ এখানে উল্লেখ করতে হবে। তাহলেই এটি হবে রেলিভেন্ট বা প্রাসঙ্গিক। আমরা যে বিষয়টি বলেছি এটির প্রমাণ, যুক্তি, তথ্য, কারণ দিলেই এটি হবে কি? প্রাসঙ্গিক বা রেলিভেন্ট। যেমন দ্য টপিক সেন্টেন্স, মূল সেন্টেন্সটি টেলস দ্য রিডার, এটি পাঠকদেরকে বলে দেয় হোয়াট দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট, প্যারাগ্রাফটি কি সম্পর্কে, এটি টপিক সেন্টেন্সটি পড়লেই বোঝা যায়। কি বোঝা যায়? যে ব্রেইল সিস্টেমটি এটি ফ্রান্সের অন্ধদের মধ্যে ফ্রান্সের ইনস্টিটিউটে ইমিডিয়েট অর্থাৎ তাৎক্ষণিক এটি জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু যারা দৃষ্টিসম্পন্ন ব্যক্তি তাদের মধ্যে জনপ্রিয়তা এটি অর্জন করতে হয়েছিল, অর্থাৎ সময় লেগেছিল। তাহলে এটি কি করে? বলে দেয় প্যারাগ্রাফটি কি সম্পর্কে আমরা প্রথম সেন্টেন্সটি থেকেই পেয়েছি। বাট হোয়াই ডাজ দিস পয়েন্ট ম্যাটার ফর ওভারঅল আর্গুমেন্ট? কিন্তু হোয়াই ডাজ দিস পয়েন্ট ম্যাটার, অর্থাৎ হোয়াই ডাজ দিস পয়েন্ট ম্যাটার, কেন, কি কারণে এই বিষয়টি গুরুত্বপূর্ণ ফর ইউর ওভারঅল আর্গুমেন্ট? ওভারঅল আর্গুমেন্ট মানে হচ্ছে মূল যুক্তি বা সামগ্রিক বক্তব্য। অর্থাৎ হোয়াই ডাজ দিস পয়েন্ট ম্যাটার, কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ ফর ইউর ওভারঅল আর্গুমেন্ট, অর্থাৎ তোমার মূল বক্তব্যের জন্য এটি কেন গুরুত্বপূর্ণ। ইফ দিস ইজ নট অলরেডি, অর্থাৎ টপিক সেন্টেন্সে প্যারাগ্রাফটি কি সম্পর্কে বলা হয়েছে এটি আছে, কিন্তু কেন এটি গুরুত্বপূর্ণ এটি কিন্তু বলা নেই। অর্থাৎ এটি আরো টপিক সেন্টেন্সের পরে আরো যুক্তি বা কারণ দেখিয়ে বলতে হবে। ইফ দিস ইজ নট অলরেডি ক্লিয়ার, অর্থাৎ টপিক সেন্টেন্সে এটির কেন গুরুত্বপূর্ণ কারণ যদি না বলা থাকে, কারণ তো বলা থাকবেই না, টপিক সেন্টেন্স একটি শর্ট আইডিয়া দিয়ে থাকে। বলছে যে ইফ দিস ইজ নট অলরেডি ক্লিয়ার, যদি টপিক সেন্টেন্সটি তো কি সম্পর্কে বলা হয়েছে সেটি বলবে, কিন্তু কেন গুরুত্বপূর্ণ এটি যদি বলা না হয়, ফ্রম ইউর ফার্স্ট সেন্টেন্স, তোমার প্রথম সেন্টেন্সটিতে যদি এটির কেন গুরুত্বপূর্ণ কারণটি বলা না হয়, ইউ ক্যান এক্সপ্লেন, তুমি ব্যাখ্যা করতে পারো, অ্যান্ড এক্সপান্ড অন, এবং এটি কি করতে পারো? ইলাবোরেট বা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারো। ইটস মিনিং, অর্থাৎ এটির অর্থ ব্যাখ্যা করতে পারো। ইজি অর্থাৎ উদাহরণস্বরূপ দেখাচ্ছে, অর্থাৎ টপিক সেন্টেন্সে বলা হবে প্যারাগ্রাফটি কি সম্পর্কে, কিন্তু হোয়াই ডাজ দিস পয়েন্ট ম্যাটার, কেন এটি গুরুত্বপূর্ণ, কারণ কিন্তু টপিক সেন্টেন্সে বিস্তারিতভাবে বলা হয় না। ফর ইউর ওভারঅল আর্গুমেন্ট, অর্থাৎ তোমার বিষয়টি, তুমি যা বলেছ, তোমার যুক্তি বা মূল বক্তব্যটি কেন গুরুত্বপূর্ণ এটি যদি বলা না থাকে, প্রথম সেন্টেন্সে ক্লিয়ার না হয়, তাহলে ফ্রম ইউর ফার্স্ট সেন্টেন্স, প্রথম সেন্টেন্স থেকে যদি তুমি এটি ক্লিয়ার না হও, ইউ ক্যান এক্সপ্লেন, তুমি এটিকে ব্যাখ্যা করতে পারো, এক্সপান্ড অন বিস্তৃত করতে পারো, ইটস মিনিং এটির অর্থ, যেমন উদাহরণস্বরূপ বলছে, ইজি মানে এক্সাম্পল স্বরূপ বলছে দিস সাপোর্ট ওয়াজ নেসেসারি,
দিস সাপোর্ট বলতে দৃষ্টি সম্পন্নদের যে সাপোর্ট, ব্রেল সিস্টেমের প্রতি দৃষ্টি সম্পন্নদের যে সাপোর্ট ওয়াজ নেসেসারি, এটি প্রয়োজনীয় ছিল কারণ সাইটেড টিচার্স যারা দৃষ্টিসম্পন্ন শিক্ষক অ্যান্ড লিডার্স এবং যারা দৃষ্টিসম্পন্ন নেতা যারা নেতৃত্ব দেয় হ্যাড আল্টিমেট কন্ট্রোল, তাদের চূড়ান্ত নিয়ন্ত্রণ আছে ওভার দ্য প্রোপাগেশন। প্রোপাগেশন মানে হচ্ছে স্প্রেডিং, বিস্তার বা প্রসার বা প্রচার, অর্থাৎ ব্রেল সিস্টেমের যে প্রোপাগেশন, প্রসার বা প্রচারের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে কাদের? সাইটেড টিচার্স, দৃষ্টিসম্পন্ন শিক্ষকদের এবং নেতাদের। অফ ব্রেইল রিসোর্সেস, অর্থাৎ ব্রেইল রিসোর্স মানে ব্রেইল ম্যাটেরিয়ালস বা ব্রেইল শিক্ষা সামগ্রী, অন্ধদের শিক্ষা সামগ্রীর উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ। অন্ধদের শিক্ষা সামগ্রীর প্রচারের উপর বা প্রসারের উপর বা বিস্তৃত করার উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে কাদের? সাইটেড সাইটেড টিচার্স এবং লিডার্স, দৃষ্টিসম্পন্ন শিক্ষক এবং নেতাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে। ব্রেইল রিসোর্সেস, অর্থাৎ দৃষ্টিহীনদের যে শিক্ষা সামগ্রী, শিক্ষা উপকরণ, এগুলো প্রচার প্রসারের পূর্ণ নিয়ন্ত্রণ হচ্ছে কাদের উপর? সাইটেড টিচার্স এবং লিডার্সদের উপর। এই কারণে তাদের সাপোর্টটি ছিল কি? নেসেসারি, প্রয়োজনীয়। তাহলে প্রথম সেন্টেন্সে বলা হয়েছে, টপিক সেন্টেন্সে, যে সাইটেডদের মধ্যে এটি গ্রহণযোগ্যতা পেতে সময় লেগেছিল। আর এখানে বলছে যে দিস সাপোর্ট ওয়াজ নেসেসারি, এখানে কারণটা ব্যাখ্যা করা হয়েছে টপিক সেন্টেন্সের পরে। অর্থাৎ এখানে বলা হয়েছে টপিক সেন্টেন্সে বিস্তারিত বলা হবে না, বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে পরবর্তী সেন্টেন্সে। এখানে কারণটি ব্যাখ্যা করা হয়েছে। কারণ কারণ কি বলেছে? যে ব্রেইল রিসোর্সেস, অর্থাৎ অন্ধদের শিক্ষা সামগ্রিক প্রচার এবং প্রসারের উপর পূর্ণ নিয়ন্ত্রণ হচ্ছে সাইটেড টিচার্স এবং লিডার্সদের উপর। এই কারণে তাদের সাপোর্ট প্রয়োজনীয় ছিল। দিস সেন্টেন্স এক্সপান্ডস অন দ্য টপিক অ্যান্ড শোজ, এই সেন্টেন্সটি মূল বিষয়টি বা মূল সেন্টেন্সটিকে কি করে? প্রসারিত করে। অ্যান্ড শোজ, এবং এটি প্রকাশ করে হাউ ইট ফিটস ইনটু ব্রডার আর্গুমেন্ট। অ্যান্ড শোজ, এটি প্রকাশ করে হাউ ইট ফিটস ইনটু দ্য ব্রডার আর্গুমেন্ট। ফিটস ইনটু দ্য ব্রডার আর্গুমেন্ট অর্থাৎ সাপোর্টস দ্য মেইন আর্গুমেন্ট, অর্থাৎ বড় যুক্তিকে কিভাবে সমর্থন করে। বড় যুক্তি বলতে টপিক সেন্টেন্সকে এই সেন্টেন্সটি কিভাবে সমর্থন করে, এটি এটি প্রকাশ করে থাকে। এই সেন্টেন্সটি প্রকাশ করে কিভাবে? জেনারেল আইডিয়া বা টপিক সেন্টেন্সটিকে এটি কিভাবে সমর্থন করে। অ্যাবাউট দ্য সোশ্যাল অ্যাকসেপ্টেন্স অফ ব্রেইল, অর্থাৎ ব্রেইল সিস্টেমের যে সামাজিক গ্রহণযোগ্যতা, এটির সম্পর্কে, সামাজিক গ্রহণযোগ্যতা সম্পর্কে টপিক সেন্টেন্সটি ছিল। এবং এই সেন্টেন্সটি কিভাবে কি করে, এটি এই সেন্টেন্সটি কিভাবে প্রথম সেন্টেন্সটিকে সমর্থন করে, এটি এখানে প্রকাশ, অর্থাৎ এই সেন্টেন্সটি দেখায় যে এই সেন্টেন্সটি কিভাবে টপিক সেন্টেন্সটিকে সাপোর্ট করে থাকে। তাহলে দ্বিতীয় স্টেপটি আমরা দেখেছিলাম যে হোয়াই দ্য প্যারাগ্রাফ ইজ রেলিভেন্ট, অর্থাৎ দ্বিতীয় টপিক সেন্টেন্সের পরে দ্বিতীয় সেন্টেন্সে দেখাতে হবে প্যারাগ্রাফটি আমি যে বিষয় সম্পর্কে লিখছি এটি কেন প্রয়োজন, এই প্রয়োজনীয়তাটি দেখানো হয় টপিক সেন্টেন্সের পরে, যেটি এই সেন্টেন্সের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে বলা হয়েছে নেসেসারি, কেন সাইটেড পিপলদের মধ্যে ব্রেল সিস্টেমের গ্রহণযোগ্যতা নেসেসারি, কেন? কারণ এটি ব্রেল রিসোর্সেস প্রচার এবং প্রসারের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে হচ্ছে সাইটেড টিচার্স এবং লিডার্সদের। তাহলে এই সেন্টেন্সটির মাধ্যমে টপিক সেন্টেন্সটির কে এটি কি করেছে? এটি ব্যাখ্যা করেছে। থার্ড স্টেপে, তাহলে প্রথম স্টেপে প্যারাগ্রাফের বিষয়টি সম্পর্কে সুনির্দিষ্টভাবে এবং একটি জেনারেল আইডিয়া দিবে, এবং দ্বিতীয় স্টেপে এটির কারণ ব্যাখ্যা করবে, এবং তৃতীয় স্টেপে গিভ এভিডেন্স, প্রমাণ বা যুক্তি উপস্থাপন করবে। প্রমাণ বা যুক্তি
কিভাবে উপস্থাপন করা হয় প্যারাগ্রাফে বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত লেখা আছে। যেমন নাও ইউ ক্যান সাপোর্ট ইউর পয়েন্ট, এখন তুমি তোমার বিষয়টি সমর্থন করতে পারো উইথ এভিডেন্স, যুক্তি প্রমাণ দিয়ে, অ্যান্ড এক্সাম্পলস এবং উদাহরণ দিয়ে। এভিডেন্স মানে প্রমাণ কিভাবে দিবে, যে বিষয় সম্পর্কে টপিক সেন্টেন্সের প্যারাগ্রাফের যে বিষয় সম্পর্কে বলা হয়েছে এটি যে জরুরি, এটি এখন প্রমাণ কিভাবে দিবে। যেমন এভিডেন্স হেয়ার ডাজন্ট জাস্ট মিন, প্রমাণ এখানে শুধুমাত্র বোঝায় না যে এম্পেরিক্যাল ফ্যাক্টস। এম্পেরিক্যাল ফ্যাক্টস মানে প্রমাণ ভিত্তিক তথ্য। এমন তথ্য, এভিডেন্স বলতে এমন তথ্য, এমন প্রমাণ দেওয়া যাবে না যেটিকে কি করতে হবে, এম্পেরিক্যাল ফ্যাক্টস হতে হবে এমন কোনো কথা নেই। অর্থাৎ এটিকে প্রমাণ সহকারে কোনো তথ্য বা যুক্তি দিতে হবে এমন কোনো কথা নেই। দ্য ফর্ম ইট টেক্স, অর্থাৎ প্রমাণটি, দ্য ফর্ম বলতে এখানে প্রমাণকে বুঝিয়েছে। দ্য ফর্ম ইট টেক্স অর্থাৎ যে রূপে প্রমাণটি দেওয়া হয়, উইল ডিপেন্ড, এটি নির্ভর করবে অন ইউর ডিসিপ্লিন, অর্থাৎ তোমার এটি প্রমাণটি কি প্রকার হবে, এটি কি প্রমাণ ভিত্তিক তথ্য, তথ্যটি কি কি রকমের হবে, এটি কি প্রমাণ ভিত্তিক তথ্য হবে না কি ধরনের তথ্য হবে। দ্য ফর্ম ইট টেক্স উইল ডিপেন্ড অর্থাৎ কোন ধরনের প্রমাণ দিবে এটি নির্ভর করবে অন ইউর ডিসিপ্লিন, তোমার পর্যায়ের উপর ভিত্তি করে। অর্থাৎ তুমি কোন সেক্টর বা পর্যায়ে বা কোন শাখায় তুমি লিখতে চাচ্ছ, কোন বিষয়ে লিখতে চাচ্ছ, সে বিষয়ের উপর নির্ভর করবে তোমার প্রমাণটি, এভিডেন্সটি যেটি দিবে এটি কোন ধরনের হবে। যেমন তোমার ডিসিপ্লিন অর্থাৎ তোমার সেক্টরের উপর নির্ভর করবে, টপিক অর্থাৎ তোমার বিষয়ের উপর নির্ভর করে, অ্যান্ড অ্যাপ্রোচ এবং তোমার মূল বক্তব্যের উপর নির্ভর করবে, অর্থাৎ বা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে। তুমি কোন বিষয়ে লিখতে চাচ্ছ, কোন বিভাগে লিখতে চাচ্ছ, কোন দৃষ্টিভঙ্গিতে লিখতে চাচ্ছ, সেটির উপর নির্ভর করবে এভিডেন্সটি কেমন হবে। প্যারাগ্রাফ অর্থাৎ টপিক সেন্টেন্সে যে বিষয় সম্পর্কে বলা হয়েছে, পরবর্তী সেন্টেন্সে এটির কারণ সম্পর্কে বলা হয়েছে এবং এর পরের স্টেপে প্রমাণ বা যুক্তি দেখাবে কিভাবে। এখানে এটি বলার চেষ্টা করছে যুক্তিটি বা এভিডেন্সটি কেমন হবে, বলছে এটি নির্ভর করবে তোমার ডিসিপ্লিন, টপিক এবং অ্যাপ্রোচের উপর, তুমি কোন বিষয়ে, কোন শাখায় এবং কোন দৃষ্টিভঙ্গিতে লিখতে চাচ্ছ। যেমন কমন টাইপস অফ এভিডেন্স, প্যারাগ্রাফে কোনো বিষয় লিখলে এটির প্রমাণ যুক্তি, কমন টাইপস অফ এভিডেন্স অর্থাৎ সচরাচর বা সাধারণ প্রমাণ যেগুলো লেখা হয়, ইউজড ইন একাডেমিক রাইটিং অর্থাৎ শিক্ষা বিষয়ক যে লেখায় যে ধরনের প্রমাণ লেখা হয় এগুলো ইনক্লুড, এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকে কি কি, অর্থাৎ প্রমাণগুলো তুমি দিতে পারো কোটেশনস ফ্রম লিটারারি টেক্সট। কোটেশন ফ্রম লিটারারি টেক্সট মানে কি, সাহিত্যিক রচনা থেকে উদ্ধৃতি বা পংক্তি, অর্থাৎ সাহিত্যিক রচনা থেকে তুমি প্রমাণ হিসেবে, এভিডেন্স হিসেবে কোটেশন দিতে পারো প্যারাগ্রাফের মধ্যে যুক্তি দেখিয়ে। অথবা ইন্টারভিউস অথবা কোনো বিখ্যাত ব্যক্তিদের এ সম্পর্কে সাক্ষাৎকারের একটি অংশ তুমি যুক্তি বা প্রমাণ হিসেবে দেখাতে পারো এই সম্পর্কে কি বলেছে। অ্যান্ড আদার প্রাইমারি সোর্সেস এবং এরকমের আরো প্রাথমিক সোর্স তুমি প্রমাণ হিসেবে দেখাতে পারো প্যারাগ্রাফে। অর্থাৎ ব্রেল সিস্টেম একটি উদাহরণ মাত্র প্যারাগ্রাফের। অন্ধদের যে লেখাপড়ার পদ্ধতি এটি সম্পর্কে বলা হয়েছে যে এটি দৃষ্টি সম্পন্নদের মধ্যে এটি গ্রহণযোগ্যতা পেতে অনেক সময় লেগেছিল এবং এটি কারণ বর্ণনা করা হয়েছে, এটি এর প্রয়োজনীয়তার কথা বর্ণনা করা হয়েছে, এটি কেন জরুরি বর্ণনা করা হয়েছে। এখন এই গিভ এভিডেন্স এ সম্পর্কে প্রমাণ কিভাবে দিবে সেটি বলছে। প্রমাণগুলো হতে পারে কি ধরনের, কোটেশন ফ্রম লিটারারি টেক্সট অর্থাৎ এই প্যারাগ্রাফটির কথা যদি বলি, দৃষ্টি সম্পন্নদের মধ্যে ব্রেল সিস্টেমের গ্রহণযোগ্যতা কেন প্রয়োজন, এটির প্রমাণ হিসেবে কোটেশন ফ্রম লিটারারি টেক্সট। কোটেশন ফ্রম লিটারারি টেক্সট এগুলো আমরা প্রমাণ দিতে পারি, কোনো ইন্টারভিউ, বিখ্যাত ব্যক্তিদের অংশ দিতে পারি, অথবা আদার প্রাইমারি সোর্সেস আরো এরকমের
প্রাইমারি সোর্সেস মানে কি সরাসরি তথ্য বা প্রাথমিক উৎস আমরা ব্যবহার করতে পারি প্রমাণস্বরূপ। আরো কি করা যায়? সামারি লিখতে পারি, প্যারা প্যারাফ্রেজেস লিখতে পারি, অর্থাৎ কোনো লেখকের লেখা কেউ যদি সামারি আকারে লিখে থাকে সেই সামারি থেকে আমরা প্রমাণ উপস্থাপন করতে পারি। কেউ যদি প্যারাফ্রেজ অর্থাৎ কোনো লেখাকে রিরাইট করে থাকে, রিস্টেট করে থাকে, কোনো লেখাকে তার নিজের ভাষায় লিখে থাকে, সেটি থেকে আমরা প্রমাণ দিতে পারি। আর কোটেশন ফ্রম সেকেন্ডারি সোর্সেস অর্থাৎ কোনো কেউ যখন কোনো মূল লেখা থেকে প্যারাফ্রেজ করেছে বা সে নিজের মতো করে লিখেছে তার লেখা থেকে আবার আমরা যদি কোটেশন নেই এটিকে বলা হয় কোটেশন ফ্রম সেকেন্ডারি সোর্সেস। এই সবগুলো এভিডেন্স হিসেবে প্যারাগ্রাফের থার্ড পার্টে আমরা লিখতে পারি। That provide information or interpretation in support of your in support of your point অর্থাৎ সবগুলো এভিডেন্স যেমন সামারিজ প্যারাফ্রেজ কোটেশন এই সবগুলো কি করবে দ্যাট প্রোভাইড ইনফরমেশন এগুলো সবগুলো তথ্য প্রকাশ করবে আর ইন্টারপ্রিটেশন ইন্টারপ্রিটেশন মানে কি ব্যাখ্যা অথবা এটি ব্যাখ্যা দিবে ইন সাপোর্ট অফ ইউর পয়েন্ট তোমার মূল বিষয়ের পক্ষে অর্থাৎ যে বিষয়ে প্যারাগ্রাফ লিখছো এই সবগুলো বিষয়ের পক্ষে এগুলো ইন্টারপ্রিটেশন দিবে ব্যাখ্যা দিবে বা তথ্য উপস্থাপন করবে এগুলোর সমর্থনে কোনগুলো এই যে কোটেশন সামারি প্যারাফ্রেজ এগুলো সবগুলো তুমি যে বিষয়ে লিখছো সেই বিষয় সম্পর্কে লেখকগণ সাহিত্যে অথবা অন্য কোনো প্রাইমারি বা সেকেন্ডারি সোর্সে কি বলেছে এগুলো আমরা প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারি প্যারাগ্রাফে। আবার বলছে কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ ডাটা মানে বিবরণমূলক বা সংখ্যাগত তথ্য। কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ ডেটা বিবরণমূলক বা সংখ্যাগত তথ্য that you have gathered or found in existing research. এক্সিস্টিং রিসার্চ মানে হচ্ছে প্রিভিয়াস স্টাডিজ পূর্ববর্তী কোনো গবেষণায় অর্থাৎ কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ ডেটা বিবরণমূলক বা সংখ্যাগত তথ্য দ্যাট ইউ হ্যাভ গ্যাদার্ড যেটি তুমি সংগ্রহ করেছো অর ফাউন্ড পেয়েছো ইন এক্সিস্টিং রিসার্চ পূর্ববর্তী কোনো গবেষণায় বা পূর্ববর্তী কোনো লেখায় পেয়েছো সেটিও তুমি কি করতে পারো প্রমাণ হিসেবে প্যারাগ্রাফে দিতে পারো তোমার বিষয়ের পক্ষে যুক্তি দেখিয়ে। ডেসক্রিপটিভ এক্সাম্পলস of artistic or musical works আর্টিস্টিক অর মিউজিক্যাল ওয়ার্কস অর্থাৎ সঙ্গীত বিষয়ক বা আর্ট বিষয়ক কোনো কর্মকাণ্ডের থেকে তুমি ডেসক্রিপটিভ এক্সাম্পলস বিবরণমূলক উদাহরণও তুমি প্রমাণ হিসেবে দিতে পারো তোমার প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সের পক্ষে। ওয়ার্কস অর ইভেন্টস কোনো ঘটনা বা কাজে আর ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সেস অথবা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স মানে কি সরাসরি ব্যক্তিগত অভিজ্ঞতা অর্থাৎ আমার নিজের সরাসরি ব্যক্তিগত অভিজ্ঞতাও আমি উপস্থাপন করতে পারি প্রমাণ হিসেবে এভিডেন্স হিসেবে থার্ড স্টেপে। তবে মেক শিওর টু প্রপারলি সাইট ইউর সোর্সেস। মেক শিওর অর্থাৎ নিশ্চিত হবে টু প্রপারলি সাইট মানে কি তথ্য উল্লেখ করা অর্থাৎ তথ্য সূত্র উল্লেখ করা উক্তি উল্লেখ করা অর্থাৎ সাইট করতে হবে আমি যেখান থেকে লেখাটি নিয়েছি প্রমাণস্বরূপ সেটির সাইট করতে হবে অর্থাৎ সেটি কি করতে হবে তথ্য উৎস উল্লেখ করতে হবে ইন ইউর সোর্সেস অর্থাৎ আমার লেখায় কি করতে হবে আমি যেখান থেকে এগুলো এই যে কোটেশন প্যারাফ্রেজ অথবা এক্সিস্টিং রিসার্চ থেকে কোনো লেখা অথবা আমার যেখান থেকে আমি যেটি নিয়েছি প্রমাণ দেখানোর জন্য সেটি কি করতে হবে সাইট মানে এটির তথ্য সূত্র উল্লেখ করতে হবে। Many of the teachers at the Royal Institute for Blind Youth, many of the teachers at the Royal Institute of Blind Youth, রয়্যাল ইনস্টিটিউট ফর ব্লাইন্ড ইয়থ এটি হচ্ছে ফ্রান্সের একটি অন্ধ ব্যক্তিদের একটি ইনস্টিটিউট। এটির অনেক শিক্ষকগণ কি করেছে রেজিস্ট্রেট মানে অপোস্ট বা বিরোধিতা করা তারা প্রথম রেজিস্ট্রেট করেছে অপোস্ট করেছে বা বিরোধিতা করেছে
ব্রেল সিস্টেম, ব্রেল পদ্ধতিকে, বিকজ কারণ দে ফাউন্ড দ্য ট্যাকটাইল মেথড। ট্যাকটাইল মেথড মানে হচ্ছে স্পর্শ নির্ভর নির্ভর পদ্ধতি, মানে ব্রেল সিস্টেমকেই ট্যাকটাইল মেথড বলা হয়, ব্রেল লেখাপড়ার সিস্টেমকে। অর্থাৎ রয়্যাল ইনস্টিটিউট ফর ব্লাইন্ড ইয়র, এই ইনস্টিটিউটের অনেক শিক্ষকগণ রেজিস্ট্রেড, তারা প্রথমে বিরোধিতা করেছে ব্রেল সিস্টেমস, এই ব্রেল সিস্টেমকে, বিকজ কারণ দে ফাউন্ড দ্য ট্যাকটাইল মেথড অফ রিডিং ডিফিকাল্ট। ট্যাকটাইল মেথড অফ রিডিং, এই ব্রেল সিস্টেমের যে পড়া, এটি তারা তাদের কাছে প্রথমে কঠিন মনে হয়েছে, এই কারণে তারা এটিকে বিরোধিতা করেছে। টু লার্ন, অর্থাৎ এটি শেখা তাদের কাছে কঠিন মনে হয়েছে, এই কারণে তারা এটি বিরোধিতা করেছে। তাহলে এটি হচ্ছে যারা সাইটেড টিচার, যারা আহ, চক্ষুষ্মান বা দৃষ্টিসম্পন্ন টিচার, তারা বিরোধিতা প্রথম কেন করেছিল, এটি এখানে কারণটি বর্ণনা করা হয়েছে। টপিক সেন্টেন্সে বলা হয়েছে যে সাইটেড টিচাররা, তাদের মধ্যে এটি গ্রহণযোগ্যতা পেতে অনেক সময় লেগেছিল, কারণ তারা এটা প্রথমে বিরোধিতা করেছিল, এই কারণটি এখানে দেখানো হয়েছে। এবং এখানে এই যে এটি কোথা থেকে নেওয়া হয়েছে, এটির একটি তথ্য উৎস উল্লেখ করা হয়েছে। যেমন বুলক অ্যান্ড গার্লস 2009, এটি বুলক অ্যান্ড গার্লস 2009, এটি কোন তথ্য থেকে নেওয়া হয়েছে, এটি এভাবে ব্র্যাকেট দিয়ে এটি এখানে লেখকের নাম এবং সাল উল্লেখ করে, এখানে এটিকে বলা হয় সাইটেশন বা তথ্যসূত্র উল্লেখ করা। তাহলে কেন তাদের মধ্যে সাইটেড টিচাররা প্রথমে এটি গ্রহণ করতে চায়নি, ট্যাকটাইল মেথড অথবা ব্রেল সিস্টেম? কারণ কি? কারণ তাদের কাছে এটি শেখা কষ্ট মনে হয়েছিল। তাহলে এটি কারণটি বর্ণনা করা হয়েছে কেন তারা মেনে নেয়নি, কারণটি বর্ণনা করে এখানে তথ্যসূত্র উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা পূর্বে দেখেছিলাম যে আমি যেখান থেকে যে যা নিয়েছি প্রমাণস্বরূপ, সেটি সাইট করতে হবে, তথ্যসূত্র উল্লেখ করতে হবে, এখান থেকে কারণটি উল্লেখ করে তথ্যসূত্র উল্লেখ করে দেখিয়েছি কিভাবে প্যারাগ্রাফে কোথাও কোনো লেখা থেকে বা কোনো এ, সাহিত্য রচনা থেকে, যে কোনো একটি বিষয় থেকে আমি যখন প্রমাণ উপস্থাপন করব, সেটিকে এইভাবে সাইট করতে হবে, তথ্যসূত্র উল্লেখ করতে হবে। দিস সেন্টেন্স সাইটস, অর্থাৎ এই সেন্টেন্সটি কি করে? তথ্যসূত্র উল্লেখ করে স্পেসিফিক এভিডেন্স, এটি একটি সুনির্দিষ্ট প্রমাণ কি করে উল্লেখ করে, ফ্রম এ সেকেন্ডারি সোর্স। একটি সেকেন্ডারি সোর্স মানে হচ্ছে ইনডিরেক্ট সোর্স, পরোক্ষ উৎস, মাধ্যমিক উৎস, অর্থাৎ সরাসরি উৎস থেকে না নিয়ে একজন কোনো লেখা থেকে প্যারাফ্রেজ করেছে, সামারি করেছে, তার লেখা থেকে যখন আমি আবার প্রমাণস্বরূপ নিব, এটিকে বলা হয় সেকেন্ডারি সোর্স বা পরোক্ষ উৎস। তাহলে এই সেন্টেন্সটি কি করেছে? সাইটস স্পেসিফিক এভিডেন্স ফ্রম এ সেকেন্ডারি সোর্স, এটি একটি সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করে পরোক্ষ উৎস থেকে। ডেমনস্ট্রেটিং, উপস্থাপনের মাধ্যমে সাইটেড পিপলস, অর্থাৎ সাইটেড পিপলস মানে কি? দৃষ্টিসম্পন্ন ব্যক্তি। সাইটেড পিপলস রিলাক্টেন্স, রিলাক্টেন্স মানে কি? আনউইলিং, রিলাক্টেন্স মানে হচ্ছে আনউইলিংনেস বা অনিচ্ছা। তাহলে এই সেন্টেন্সটি কি করে এখানে বলেছে? এই সেন্টেন্সটি সেকেন্ডারি সোর্স উল্লেখ করে, ডেমনস্ট্রেটিং, প্রকাশের মাধ্যমে সাইটেড পিপলস, দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের, রিলাক্টেন্স মানে অনিচ্ছা, টু অ্যাকসেপ্ট ব্রেল, ব্রেল গ্রহণ করার যে অনিচ্ছা, এটি উপস্থাপনের মাধ্যমে এই সেন্টেন্সটি কি করে? এই সেন্টেন্সটি এটি তথ্যসূত্র উল্লেখ করে, অর্থাৎ এই কিভাবে সাইটেড পিপল অর্থাৎ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের অনিচ্ছার প্রমাণ দেখিয়ে। কিসের অনিচ্ছা? টু অ্যাকসেপ্ট ব্রেইল, অর্থাৎ ব্রেইল সিস্টেম অ্যাকসেপ্ট করার যে তাদের অনিচ্ছা, এটির প্রমাণ দেখিয়ে এই সেন্টেন্সটি কি করে? এই সেন্টেন্সটি সোর্স বা তথ্যসূত্র উল্লেখ করে এবং প্রমাণ দেখিয়ে থাকে সাইটেড পিপলরা তাদের যে অনিচ্ছা ছিল ব্রেইল গ্রহণ করার। লার্নার্স, আমরা প্রথম স্টেপে দেখেছি কি? প্রথম স্টেপে হচ্ছে, প্রথম স্টেপটি আবার বলি, প্রথম স্টেপে তারা কি করেছে? প্রথম স্টেপে আইডেন্টিফাই
প্যারাগ্রাফ পারপাস অর্থাৎ প্যারাগ্রাফের উদ্দেশ্য নির্ধারণ করতে হবে টপিক সেন্টেন্সের মাধ্যমে। এবং সেকেন্ড স্টেপে এটি কেন, আমি প্যারাগ্রাফটির যে বিষয়টি লিখেছি এটি কেন গুরুত্বপূর্ণ এটির কারণ উল্লেখ করতে হবে, এবং কেন গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করে তারপরে আমাকে যদি প্রমাণ দিতে পারি ভালো হবে, কিছু এভিডেন্স দিতে পারি এটি কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিভিন্ন লেখায় বিভিন্ন তথ্য উপাত্ত আমি উপস্থাপন যদি করতে পারি এই কারণের প্রমাণস্বরূপ, তাহলে এটি হবে থার্ড স্টেপ। কারণ আমি যেটি দেখিয়েছি এটি কেন গুরুত্বপূর্ণ এটির পক্ষে এভিডেন্স দেওয়া হচ্ছে থার্ড স্টেপ। এবং ফোর্থ স্টেপে কি করতে হবে, এক্সপ্লেইন অর ইন্টারপ্রিট দ্য এভিডেন্স, অর্থাৎ প্রমাণটি কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ যারা এর পক্ষে বা বিপক্ষে কিছু বলেছেন এটি প্রমাণ উপস্থাপন করে আমি আমার নিজের এক্সপ্লেনেশন অর্থাৎ নিজের ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন, নিজের ব্যাখ্যা আমি দিব, অর্থাৎ তারা ঠিক বলেছে কিনা, তাদের যে প্রমাণ আমি উপস্থাপন করেছি তার প্রমাণটি যে এটি সঠিক, এই ব্যাখ্যা এক্সপ্লেন ইন্টারপ্রিটেশন আমি ফোর্থ স্টেপে গিয়ে প্যারাগ্রাফে লিখব। যেমন কি বলছে, নাও ইউ হ্যাভ টু শো, এই ফোর্থ স্টেপে তোমাকে দেখাতে হবে দ্য রিডার হাউ দিস এভিডেন্স, ইউ হ্যাভ টু শো দ্য রিডার, অর্থাৎ পাঠককে তোমাকে প্রকাশ করতে হবে বা উপস্থাপন করতে হবে বা দেখাতে হবে হাউ দিস এভিডেন্স, এই প্রমাণটি যেটি থার্ড স্টেপে আমি দিয়েছি, অ্যাডস টু ইউর পয়েন্ট, অর্থাৎ অ্যাডস টু ইউর পয়েন্ট মানে তোমার মূল বিষয়ের সঙ্গে এটি কিভাবে সম্পৃক্ত বা যুক্ত, এটি মূল বিষয়ের সঙ্গে কিভাবে এটি অ্যাপ্রোপ্রিয়েট সম্পৃক্ত যুক্ত বা সঠিক, এটি কি করতে হবে ফোর্থ স্টেপে এক্সপ্লেন করতে হবে, ব্যাখ্যা করতে হবে। হাউ ইউ ডু সো will depend on how you do so, তুমি এটি কিভাবে করবে will depend on what type of evidence you have used, what type of evidence কি ধরনের প্রমাণ you have used তুমি ব্যবহার করেছো সেটির উপর ভিত্তি করে তোমার ব্যাখ্যাটি নির্ভর করবে। যেমন if you quoted a passage, যদি তুমি একটি পেসিসকে উদ্ধৃতি করে থাকো প্রমাণ হিসেবে, give your interpretation of the quotation, give your interpretation of the quotation, তুমি যে প্রমাণ হিসেবে যে পেসিসটি উপস্থাপন করেছো এখন তুমি এটি যে সঠিক, give your interpretation এটির ব্যাখ্যা তুমি ফোর্থ স্টেপে দিবে। if you cited a statistic, সাইটেড স্ট্যাটিস্টিক মানে কি, একটি সংখ্যাগত তথ্য উদ্ধৃতি করেছো, উল্লেখ করেছে, অর্থাৎ ইফ ইউ সাইটেড এ স্ট্যাটিস্টিক, যদি তুমি একটি সংখ্যা উপস্থাপনের মাধ্যমে একটি পরিসংখ্যান উপস্থাপনের মাধ্যমে এভিডেন্স বা প্রমাণটি থার্ড স্টেপে দিয়ে থাকো, টেল দ্য রিডার, পাঠককে বলো হোয়াট ইট ইমপ্লাইজ, ইমপ্লাইজ মানে সাজেস্ট বা ইঙ্গিত করে বা বোঝায়, অর্থাৎ তোমার তথ্যটি পরিসংখ্যানটি কি ইঙ্গিত করে কি বোঝায় এটি ব্যাখ্যা করে ফোর্থ স্টেপে দিতে হবে ফর ইউর আর্গুমেন্ট, অর্থাৎ তোমার যুক্তির বা বিষয়ের এটি কি বুঝিয়ে থাকে সেটি তুমি এক্সপ্লেনেশন ব্যাখ্যা করে ফোর্থ স্টেপে বোঝাতে হবে। যে স্ট্যাটিস্টিক, যে তথ্যটি, যে সংখ্যাগত তথ্যটি তুমি দিয়েছো এর পক্ষে তুমি রিডারকে এটি বিস্তারিত কি করে বুঝিয়ে তুমি তাকে তোমার আর্গুমেন্টের পক্ষে এটি বোঝাতে হবে। ইফ ইউ রেফার টু ইনফরমেশন ফ্রম এ সেকেন্ডারি সোর্স, যদি তুমি উল্লেখ করে থাকো তোমার তথ্য ফ্রম এ সেকেন্ডারি সোর্স, কোনো পরোক্ষ উৎস থেকে, সো তুমি দেখা হাউ ইট ডেভেলপস দ্য আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ, যদি তুমি পরোক্ষ উৎস থেকে অন্য কারো লেখা থেকে তুমি কি করে থাকো এটি প্রমাণটি দিয়ে থাকো, শো পাঠককে দেখাও হাউ ইট ডেভেলপস দ্য আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ শো হাউ ইট ডেভেলপ দ্য আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ মানে কি, এটি কিভাবে প্যারাগ্রাফের মূল ধারণা বা বিষয়টি বিকশিত করে তা তুমি দেখাও, প্যারাগ্রাফের মূল বিষয়টি কিভাবে বিকশিত করে তোমার ধারণাটি যেটি সেকেন্ডারি সোর্স থেকে নিয়েছো এটি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করো, অর্থাৎ যে প্রমাণ থার্ড স্টেপে দিয়েছো ফোর্থ স্টেপে এসে তুমি প্রমাণের পক্ষে ব্যাখ্যা বিশ্লেষণ
করবে। যেমন কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবে, ইজি মানে এখানে উদাহরণস্বরূপ দেখাচ্ছে কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবে। যেমন সিম্পটোমেটিক রেজিস্ট্যান্স মানে অপোজিশন বা বাধা বিরোধ, অর্থাৎ সাইটেড পিপলদের ব্রেইল সিস্টেমের প্রতি যে বাধা বিরোধ রেজিস্ট্যান্স of the was symptomatic of the prevalent attitude. Prevalent attitude মানে symptomatic মানে ইন্ডিকেটিভ নির্দেশমূলক বা লক্ষণ সূচক, আর প্রিভ্যালেন্ট অ্যাটিটিউড মানে হচ্ছে কমন মাইন্ডসেট প্রচলিত মনোভাব। অর্থাৎ যারা দৃষ্টিসম্পন্ন শিক্ষক তারা কেন বিরোধিতা করেছিল? দিস রেজিস্ট্যান্স ওয়াজ সিম্পটোমেটিক অফ দ্য প্রিভ্যালেন্ট অ্যাটিটিউড। এই যে তাদের বাধা, তাদের রেজিস্ট্যান্স ওয়াজ সিম্পটোমেটিক, এটি হচ্ছে লক্ষণ অফ দ্য প্রিভ্যালেন্ট অ্যাটিটিউড, এটি হচ্ছে একটি তাদের প্রচলিত মনোভাবের, তথাকথিত মনোভাবের একটি লক্ষণ। অর্থাৎ এটি একটি চিরাচরিত মনোভাব যে মানুষ কষ্টটা মেনে নিতে চায় না। তাহলে এটি হচ্ছে যারা সাইটেড পিপল তারা কেন মেনে নিতে পারেনি, এটির তুমি প্রমাণ দেখিয়েছো। এখন এই প্রমাণের পক্ষে বিশ্লেষণ বা ব্যাখ্যা করছো। ব্যাখ্যাটি কি? যে দিস রেজিস্ট্যান্স ওয়াজ সিম্পটোমেটিক অফ দ্য প্রিভ্যালেন্ট অ্যাটিটিউড। এই যে তাদের বাধা, এটি হচ্ছে লক্ষণ তাদের প্রিভ্যালেন্ট অ্যাটিটিউডের লক্ষণ। অর্থাৎ প্রিভ্যালেন্ট অ্যাটিটিউড মানে কি? এটা একটা প্রচলিত মনোভাব, এটা একটি অভ্যাসগত মনোভাবের একটি লক্ষণ। That the blind population had to adapt to the sight world, that the blind population had to adapt to the sighted world rather than develop their own tools and methods. প্রচলিত মনোভাবের একটি লক্ষণ that the blind population had to adapt, যেটিকে মানে ব্লাইন্ড পপুলেশন অন্ধ ব্যক্তিগণ হ্যাড টু অ্যাডাপ্ট, যেটি তাদেরকে মানিয়ে নিতে হয়েছিল টু দ্য সাইটেড ওয়ার্ল্ড, দৃষ্টিসম্পন্ন জগতের সঙ্গে, রেদার দেন ডেভেলপ দেয়ার ওন টুলস অ্যান্ড মেথডস। টুলস অ্যান্ড মেথডস, তাদের যে নিজস্ব সরঞ্জাম বা পদ্ধতি, এটিকে বিকশিত করার পূর্বে যে তাদেরকে মানিয়ে নিতে হয়েছিল যে সাইটেড ওয়ার্ল্ডের সঙ্গে, অর্থাৎ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি যারা মেনে নিতে পারেনি তাদের সঙ্গে মানিয়ে নিতে হয়েছিল, যেটি তারা কি করতে যে 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 কোনটির সঙ্গে মানিয়ে নিতে হয়েছিল, যেটি তারা প্রথমে কি করতে পারেনি, মেনে নিতে পারেনি, বাধা দিয়েছিল। এই অ্যাটিটিউডটিকে ব্লাইন্ড পপুলেশন হ্যাড টু অ্যাডাপ্ট, তাদেরকে সাইটেড ওয়ার্ল্ডের সঙ্গে প্রথমে মানিয়ে নিতে হয়েছিল। রাদার দেন ডেভেলপ দেয়ার ওন টুলস অ্যান্ড মেথডস, তাদের নিজস্ব সরঞ্জাম এবং পদ্ধতি বিকশিত করার পূর্বে তাদেরকে সাইটেড ওয়ার্ল্ডের সঙ্গে মানিয়ে নিতে হয়েছিল। দিস সেন্টেন্স দিস সেন্টেন্স অ্যাডস ডিটেইলড অ্যান্ড ইন্টারপ্রিটেশন টু দ্য এভিডেন্স। উপরের সেন্টেন্সটি কি করে? অ্যাডস ডিটেইল, এটি সামগ্রিক বিষয় কি করে, এটি প্রকাশ করে বা যুক্ত করে, অ্যান্ড ইন্টারপ্রিটেশন এবং ব্যাখ্যা, টু দ্য এভিডেন্স, এই প্রমাণের পক্ষে। কোন প্রমাণের পক্ষে? সাইটেড পিপলরা যে মেনে নিতে পারেনি, যেগুলো প্রমাণ আমরা দেখিয়েছি এভিডেন্স গুলোর পক্ষে, এই সেন্টেন্সটি কি করে? এটি ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা দিয়ে থাকে। আর্গুইং দ্যাট, এই বক্তব্য আর্গুইং মানে কি? যুক্তি দেখানো, যুক্তি দেখানোর মাধ্যমে যে দিস স্পেসিফিক ফ্যাক্ট, এই নির্দিষ্ট বিষয়টি রিভিলস প্রকাশ করে, সামথিং মোর জেনারেল অ্যাবাউট সোশ্যাল, এই স্পেসিফিক ফ্যাক্ট, এই বিষয়টি রিভিলস প্রকাশ করে সামথিং মোর জেনারেল অ্যাবাউট সোশ্যাল অ্যাটিটিউডস অ্যাট দ্যাট টাইম। অর্থাৎ এই বক্তব্যটি কি করে প্রকাশ করে? সামথিং মোর জেনারেল, একটি সাধারণ বিষয়, অ্যাবাউট সোশ্যাল অ্যাটিটিউডস অ্যাট দ্যাট টাইম, অর্থাৎ তখনকার সময়ে সামাজিক যে মনোভাব কেমন ছিল, এটিও সাধারণভাবে এই বক্তব্যটি প্রকাশ করে থাকে। ফোর্থ স্টেপে আরেকটি কাজ করা যায়, যেমন স্টেপ 3 অ্যান্ড স্টেপ 4। অর্থাৎ স্টেপ 3-তে প্যারাগ্রাফের বিষয়টি কেন গুরুত্বপূর্ণ তার পক্ষে যে এভিডেন্স স্টেপ 3-তে দিয়েছি, স্টেপ 4-এ ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা দিয়েছি। এই দুটি বিষয় ক্যান বি রিপিটেড সেভারাল টাইমস,
ক্যান বি রিপিটেড সেভারাল টাইমস মানে কি বারবার পুনরাবৃত্তি করা যাবে। অর্থাৎ পুনরাবৃত্তি করা যাবে মানে কি একাধিক কারণ এবং একাধিক বর্ণনা দেওয়া যাবে। একটি প্রমাণ এবং একটি ব্যাখ্যা, একটি প্রমাণ দিব থার্ড স্টেপে, ফোর্থ স্টেপে এটির ব্যাখ্যা। এই কাজটি বলছে যে এখানে রিপিটেড সেভারাল টাইমস, এই ধরনের কাজ পুনরাবৃত্তি ঘটতে পারে, অর্থাৎ একাধিক বা দুই বা ততোধিক এরকম প্রমাণ এবং ব্যাখ্যা দেওয়া যাবে। আনটিল ইউর পয়েন্ট ইজ ফুললি ডেভেলপ, যতক্ষণ না পর্যন্ত প্যারাগ্রাফের বিষয়টি বিকশিত বা সমাপ্ত না হয়। ইউজ ট্রানজিশন ওয়ার্ডস, এখানে বলছে যে ইউজ ট্রানজিশন ওয়ার্ডস। ট্রানজিশন ওয়ার্ডস মানে কি সংযোগকারী শব্দ। ইউজ ট্রানজিশন ওয়ার্ডস, প্যারাগ্রাফে তুমি সংযোগকারী শব্দ ব্যবহার করতে পারো, ফ্রেজেস এবং শব্দগুচ্ছ। না কানেকশন বিটুইন ডিফারেন্ট সেন্টেন্সেস, অর্থাৎ ভিন্ন ভিন্ন সেন্টেন্সের মধ্যে একটি সংযোগ দেখানোর জন্য। ইন দ্য প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে সাচেস যেমন মোরওভার, ইন এডিশন, সিমিলারলি, ইন কন্ট্রাস্ট, এটসেট্রা। অর্থাৎ এই ধরনের ট্রানজিশনাল ওয়ার্ড দিয়ে মোরওভার, এডিশন, ইন এডিশন, সিমিলারলি, ইন কন্ট্রাস্ট এই ধরনের ট্রানজিশনাল শব্দ দিয়ে দিয়ে তুমি প্রত্যেকটি ডিফারেন্ট বা ভিন্ন ভিন্ন সেন্টেন্সের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারো প্যারাগ্রাফে। এবং স্টেপ 5 এ কি করবে? কনক্লুড দ্য প্যারাগ্রাফ। স্টেপ 5 এ এসে প্যারাগ্রাফটি বা অনুচ্ছেদটি শেষ করবে বা উপসংহার টানবে। এটিও একটি সিস্টেম আছে, উপসংহার তুমি কিভাবে লিখবে। ফাইনালি, সবশেষে র্যাপ আপ। র্যাপ আপ মানে হচ্ছে কনক্লুড, সমাপ্ত করা বা শেষ করা। সবশেষে তোমার প্যারাগ্রাফ শেষ করবে, wrap up the paragraph, প্যারাগ্রাফটি শেষ করবে by returning to your main point, অর্থাৎ টপিক সেন্টেন্সে যে মূল বিষয়টি বলেছিলে সেই মূল বিষয়ে আবার ফিরে এসে সেই মূল বিষয়ে আবার ফিরে আসবে and showing the overall consequences. consequences মানে কি রেজাল্ট, পরিণাম, ফলাফল। মূল বিষয়ে ফিরে আসবে and showing the overall consequences, এবং যতগুলো ঘটনা বর্ণনা করা হয়েছে কনসিকোয়েন্সেস অফ দ্য এভিডেন্স, অর্থাৎ যত প্রমাণ যুক্তি তুমি দেখিয়েছ এগুলোর ফলে কি পরিণাম বা রেজাল্ট পাওয়া যাবে সেগুলো উল্লেখ করে। ইউ হ্যাভ এক্সপ্লোরড, অর্থাৎ এভিডেন্স ইউ হ্যাভ এক্সপ্লোরড। এক্সপ্লোরড মানে কি ইনভেস্টিগেটেড, অনুসন্ধান, অর্থাৎ যতগুলো প্রমাণ তুমি এক্সপ্লোর করেছো, পর্যবেক্ষণ করেছো, এগুলো এই এভিডেন্সের ফলাফল কি হতে পারে এটি মূল বিষয়টিতে এসে এবং প্রমাণ যা দেখিয়েছো এগুলোর ফলাফল কনসিকোয়েন্সেস কি হতে পারে এগুলো কনক্লুডিং পার্টে তুমি উল্লেখ করে প্যারাগ্রাফটি কনক্লুড করবে বা শেষ করবে। দিস পার্টিকুলার প্যারাগ্রাফ টেক্স দ্য ফর্ম অফ এ, এখানে বলা হচ্ছে যে দিস পার্টিকুলার প্যারাগ্রাফ, আমরা যে প্যারাগ্রাফটি উদাহরণ হিসেবে স্টেপ বাই স্টেপ লিখেছি, টেক্স দ্য ফর্ম অফ এ হিস্টোরিক্যাল স্টোরি, এটি একটি ঐতিহাসিক গল্পের একটি উদাহরণ। গিভিং এভিডেন্স অ্যান্ড অ্যানালাইসিস, এটি দিয়ে থাকে প্রমাণ এবং বিশ্লেষণ। অফ ইচ স্টেপ, প্রত্যেকটি ধাপের। টুয়ার্ডস ব্রেইল ওয়াইড স্প্রেড অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ ব্রেইল ব্রেইল সিস্টেমের যে ওয়াইড স্প্রেড মানে কি ব্যাপক গ্রহণযোগ্যতার, যে এটি কি করে থাকে গিভ এভিডেন্স মানে কি ব্যাপক গ্রহণযোগ্যতার প্রমাণ এবং অ্যানালাইসিস দিয়ে থাকে এই প্যারাগ্রাফটিতে, এবং এটি একটি হিস্টোরিক্যাল স্টোরি আমরা যে প্যারাগ্রাফটিতে দেখিয়েছি। তো এটিতে এটিতে কনক্লুডিং সেন্টেন্সটি কিভাবে লিখেছে, যেমন ইট টুক অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি মানে রাফলি মানে প্রায় আনুমানিকভাবে 30 ইয়ার্স। ইট টুক অ্যাপ্রক্সিমেটলি 30 ইয়ার্স, এটি আনুমানিক 30 বছর সময় নিয়েছে। বাট দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট ইভেনচুয়ালি অ্যাপ্রুভড, কিন্তু ফ্রান্স সরকার ইভেনচুয়ালি সবশেষে অ্যাপ্রুভড অনুমোদন দিয়েছে দ্য ব্রেইল সিস্টেম, ব্রেইল পদ্ধতিকে অনুমতি দিয়েছে। ইট ওয়াজ স্টেবলাইজড, এটি প্রতিষ্ঠিত হয়েছে থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে। তাহলে কনক্লুডিং সেন্টেন্সটি কি করেছে, ব্রেইল সিস্টেমটি এটির ব্রেইল সিস্টেমটি সম্পর্কে যে এভিডেন্স এবং এক্সপ্লেনেশন দিয়েছি এটির
রেজাল্ট বর্ণনা করেছে। রেজাল্ট কি হয়েছে? এই যে প্রমাণ আমরা দেখিয়েছি যে সাইটেড পিপলদের মধ্যে এটি গ্রহণযোগ্যতা পেতে সময় লেগেছিল, এবং এটি এখানে শেষ সেন্টেন্সে বলেছে যে ইট টুক অ্যাপ্রক্সিমেটলি 30 ইয়ার্স। এটি আনুমানিক 30 বছর সময় নিয়েছিল, বাট দ্য ফ্রান্স গভর্নমেন্ট ইভেনচুয়ালি অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া বা অনুমোদন করা, কিন্তু ফরাসি সরকার সবশেষে অনুমোদন দিয়েছিল দ্য ব্রেল সিস্টেমটিকে, অ্যান্ড ইট ওয়াজ এস্টাবলিশড, এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে। এবং এটি, এই যে কনক্লুডিং সেন্টেন্সটি লেখা হয়েছে এটির, অর্থাৎ আমরা এতক্ষণ যা কারণ এবং উম, বিশ্লেষণ দেখিয়েছি, এটির ফলাফল কি হয়েছে? 30 বছর সময় নিয়েছে এটি প্রতিষ্ঠিত হতে, এবং ফ্রান্স সরকার এটিকে অনুমোদন দিয়েছে। এবং এটি কনক্লুডিং সেন্টেন্সটি, এটি নেওয়া হয়েছে একটি সোর্স থেকে, বুলক অ্যান্ড গালস্ট, এই সোর্স থেকে এটি নেওয়া হয়েছে। এটি সাইটেশন বা এটির তথ্যসূত্র আবার উল্লেখ করা হয়েছে। দ্য ফাইনাল সেন্টেন্স এন্ডস দ্য স্টোরি, এখানে বলছে দ্য ফাইনাল সেন্টেন্স এন্ডস দ্য স্টোরি উইথ দ্য কনসিকুয়েন্সেস অফ দিস ইভেন্টস, অর্থাৎ শেষ বাক্যটি ঘটনার ফলাফল দেখিয়ে গল্প শেষ করেছে। অর্থাৎ আমরা এতক্ষণ পূর্বে বিভিন্ন স্টেপে, ফার্স্ট স্টেপে যে মূল বিষয়টি বর্ণনা করেছি, দ্বিতীয় স্টেপে এটির যুক্তি দেখিয়েছি, তৃতীয় স্টেপে এভিডেন্স দেখিয়েছি, চতুর্থ স্টেপে এটি এভিডেন্সটির এক্সপ্লেনেশন করেছি, পঞ্চম স্টেপে এসে এটিকে কনক্লুড করেছি। এই অর্থাৎ যতগুলো এখানে ইভেন্ট আমরা বর্ণনা করেছি, এটির ফলাফল কি? ফলাফলটি হচ্ছে 30 বছর সময় লেগেছে তাদের মানে সারা ফ্রান্স জুড়ে এটি গ্রহণযোগ্যতা পাওয়ার, এই ব্রেল সিস্টেমটি, এবং ফ্রান্স সরকার এটিকে অনুমোদন দিয়েছে, এবং এটি সারা দেশ জুড়ে প্রতিষ্ঠিত হয়েছে। এটি হচ্ছে ফলাফল। ফলাফলটি আমরা একদম মূল পয়েন্টে ফিরে গিয়ে মানে সমগ্র ঘটনার ফলাফল কি দাঁড়িয়েছে, ফলাফলটি বর্ণনা করব কনক্লুডিং পার্টে। এবং স্টেপ 6, এটি হচ্ছে মূলত স্টেপ 60 কি, রিড থ্রু দ্য হোল প্যারাগ্রাফ, অর্থাৎ সমগ্র প্যারাগ্রাফটি পড়তে হবে। এখানে when you think you have fully developed your point, যখন তুমি মনে করবে বা বুঝবে, you have developed, তুমি বিকশিত করেছো, your point, তোমার তোমার মূল বিষয়, রিড থ্রু দ্য ফাইনাল, ডেভেলপ ইউর পয়েন্ট মানে কি, তোমার মূল কথা পুরোটা তুলে ধরেছো প্যারাগ্রাফে যখন তুমি মনে করবে, রিড থ্রু দ্য ফাইনাল রেজাল্ট, অর্থাৎ সমগ্র প্যারাগ্রাফটি তুমি পড়বে, টু মেক শিওর, নিশ্চিত হতে, ইচ সেন্টেন্স, প্রত্যেকটি বাক্য, ফলোস স্মুথলি অ্যান্ড লজিক্যালি, ফ্রম দ্য লাস্ট, আগের বাক্যের সঙ্গে মসৃণ এবং যুক্তিসঙ্গত ভাবে সবগুলো সেন্টেন্স যুক্ত হয়েছে এটি তুমি দেখবে। ফ্রম দ্য লাস্ট সেন্টেন্স, আগের বাক্যের সঙ্গে সবগুলো বাক্য যুক্ত হয়েছে স্মুথলি অ্যান্ড লজিক্যালি, মসৃণ ভাবে এবং যুক্তিসঙ্গত ভাবে। অ্যান্ড অ্যাডস আপ টু এ কোহেরেন্ট হোল, অ্যাডস আপ টু এ কোহেরেন্ট হোল মানে সব মিলিয়ে একটি সুসংগত অর্থ তৈরি করেছে কিনা, এটি তুমি সব শেষে একটু এটিকে রিড থ্রু, অর্থাৎ এটি সমগ্র প্যারাগ্রাফটিকে পর্যালোচনা করবে আর কি, অর্থাৎ এখানে যে সবগুলো স্টেপ ফলো করা হয়েছে কিনা এটি পর্যালোচনা করবে। ডিয়ার লার্নার্স, সব শেষে এই ব্রেল সিস্টেম প্যারাগ্রাফটি এখানে সবশেষে স্টেপ 6-এ এসে পুরোটি প্যারাগ্রাফ, যেটি সবটুকু যেখানে আলোচনা করা হয়েছে এগুলো শুধু এখানে তুলে ধরা হয়েছে। এখানে আমি দেখিয়েছি কোন প্যারাগ্রাফের কোন লাইনটি কোন স্টেপ ফলো করেছে, যেমন প্রথম লাইনটি বা সেন্টেন্সটি ফার্স্ট স্টেপ ফলো করা হয়েছে, তারপর দ্বিতীয় সেন্টেন্সটি সেকেন্ড স্টেপ, তারপরে সেন্টেন্সটি থার্ড স্টেপ ফলো করা হয়েছে, তারপরে ফোর্থ স্টেপ ফলো করা হয়েছে, তারপরে 3 and 4 স্টেপ, এটি ফোর্থ স্টেপে রিপিটেড হয়েছে, যেটি মূলত ফোর্থ স্টেপ, এবং ফিফথ স্টেপে কনক্লুডিং পার্ট কিভাবে লেখা হয়েছে, এবং সিক্সথ স্টেপে এসে পুরো প্যারাগ্রাফটি অনুচ্ছেদটি পর্যালোচনা করে সবগুলো স্টেপ ফলো করা হয়েছে কিনা এটি দেখা হয়েছে। ডিয়ার লার্নার্স, এটি মূলত টেক্সট বইয়ে প্যারাগ্রাফ লেখার স্ট্র্যাটেজি, এবং 6টি স্টেপ দেওয়া হয়েছে। এই স্টেপ ফলো করলে যে কোনো সময় প্যারাগ্রাফ লেখা যাবে যে কোনো বিষয়ে। এই প্যারাগ্রাফের স্টেপগুলো পড়লে আশা করি যে কোনো প্যারাগ্রাফ সহজেই লেখা যাবে। পরবর্তী লেসনটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ।